ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মুখোমুখি হয়েছেন বাংলা সাহিত্যের তরুণ একজন লেখক সায়ম বন্দ্যোপাধ্যায়। সায়ম ইতিমধ্যেই পুরস্কৃত হয়েছেন, সাহিত্য একাডেমি যুবা পুরস্কার পেয়েছেন তার পুরাণ পুরুষ উপন্যাসের জন্যে। দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে তিনি যুক্ত। তার গল্প উপন্যাস তো তিনি লেখেনি, এছাড়াও তিনি নানান প্রখ্যাত আন্তর্জাতিক সাহিত্য ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়ে থাকেন এবং আরও নানা কাজের সঙ্গে যুক্ত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সায়ম বন্দ্যোপাধ্যায়। সায়ম, তোমার এই যে কথাবার্তা এবং লেখালেখির ধরন ইত্যাদি নিয়ে তুমি কি ন্যারেটিভকে ভাঙতে চাও? মানে এই যে বাংলা গল্প বলে যাওয়ার যে টানা ধরন, সেটাকেও কি তুমি ভাঙতে চাও? মানে একটু আধটু উল্টে দেখা যাচ্ছে যে তুমি তোমার টাইম বলো বা চরিত্র সন্নিবেশ বলো, ঘটনা সন্নিবেশ বলো, তুমি আমি ভাঙতে টানা গল্প বলে যাও না, আমি ন্যারেটিভ ভাঙতে চাই না। আমি ন্যারেটিভের, কারণ যেটা শেষ পর্যন্ত হয়ে ওঠার চেষ্টা করছি আমরা সকলেই, সেটা যারা লিখছেন তারা একটা ন্যারেটিভই তৈরি করতে চেয়েছেন। বলে ন্যারেটিভ ভেঙে তো আর ন্যারেটিভ হয় না, মানে ন্যারেটিভ অল্টারনেটিভ। আমি যেটা করতে চাইছি সেটা আমি কিছু কিছু জায়গা দেখাতে চাইছি যেগুলো আমরা ভেবে দেখি না। সেই জায়গাগুলো আমার ন্যারেটিভে উঠে আসছে কিনা সেটা আমার বিচার্য বিষয় আমার কাছে একটা লেখা বা লিখতে গেলে, বা যেভাবে ভাবনাগুলো আসে। কারণ ধরুন আপনি যদি কেনোপনিষদ পড়েন, কেনোপনিষদের প্রথম দিকেই একটা কথা বলা হয় যে আমাদের মনেরও মন, কানেরও কান, চোখেরও চোখ, তিনি কে? আমার এই জায়গাগুলো ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগে। যেখানে গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে নহন্যতে হন্যমানে শরীরে, সে তো আমরা সবাই জানি, কিন্তু যেহেতু আত্মা বিনাশ নেই, আত্মাকে কেউ মারতে পারে না, ফলে হত্যা, কে হত্যা করছে, কাকে হত্যা করছে? এই যে জায়গাগুলো, এগুলো যদি উত্তরকালে এখন বিট জেনারেশনের লোকেরা এটাকে এলএসডি দিয়ে দেখতে চেয়েছিলেন, অ্যালেন গিন্সবার্গ, জ্যাক কেরুয়া। অ্যালেন গিন্সবার্গ বাড়ির জানলার পাশে নেকেড ব্লু হ্যান্ড, মানে যেটা কৃষ্ণের হাত, সেটা দেখতে পেয়েছিলেন। এবং পরবর্তীকালে যারা ম্যাজিক রিয়েলিস্টস আছেন তারাও এখানে অনেক কিছু দেখতে পেয়েছেন, এই অল্টারনেট রিয়ালিটি। বাট আমি অল্টারনেট বলবো না, প্যারালাল রিয়ালিটি। আমাদের যে বাস্তবে আমরা আছি তার বাইরেও না, মানে যেটা আমরা দৃশ্যমান তার বাইরেও অদৃশ্যমান অনেক বেশি জিনিস থাকে। এটা ভূত ইত্যাদি নয় ব্যাপারটা, কিন্তু একটা কোথাও আর একটা কিছু আছে যেটার মধ্যে। শীর্ষেন্দুদার লেখায় ম্যাজিক রিয়ালিজম কিছু খুঁজে পাও? আমি খুব অনেস্টলি, শীর্ষেন্দুদা কিছু করেন না, না করেন না, কিন্তু শীর্ষেন্দুদার লেখার মধ্যে একটা আবহ আছে ডেফিনেটলি। মানে একজন হাত বাড়িয়ে শালক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে ফেলছে, আবহটা ডেফিনেটলি আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় হয়তো খুব কনসিয়াসলি সেটা করেননি, কিন্তু ওনার ওই মনন, ওই ইন্টেলেক্টটা ওনাকে প্ররোচিত করেছে এটা করতে। আমি সেই জায়গা থেকে এই জিনিসগুলো ধরতে চাই যে এই প্যারালাল এক্সিস্টেন্স, এখানে ঈশ্বর ভূত ইত্যাদি ব্যাপারটা নয়, এটা অনেকে গুলিয়ে ফেলেন, কিন্তু এই প্যারালাল এক্সিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোকে আমরা ট্যাপ করতে পারি না, যেগুলো একটা সময় 60-70s যেগুলো বিদেশে হয়েছে, আমাদের এদেশেও হয়েছে। হিপি কালচার, এলএসডি, ড্রাগস, এরা কি করতে চেয়েছিল? এরা তো নিজেদের ওই জিনিসগুলোকে নিয়ে, ওই কেমিক্যাল নিয়ে বা ওই নেশাগ্রস্ত হয়ে আমাদের কনসিয়াসনেসটাকে এক্সপ্যান্ড করতে চেয়েছে। এবার কনসিয়াসনেস আমাদের যেটা আমরা ইউজড কনসিয়াসনেস, যেটা আমরা দৈনন্দিন জীবনে আমরা ইউজ করছি, যে চৈতন্য বোধটাকে, সেটা আমাদের একটা পরিমাপে সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি সেটাকে আরেকটু এক্সপ্যান্ড করতে পারি এবং সেটা এক্সপ্যান্ডেবল, তাহলে সাহিত্যটাও আরেকটু, তাহলে সেগুলো, তাহলে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের হরাইজন, আমাদের দেশ পত্রিকার একজন সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত হিসেবে তোমাকে এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিকদের সাক্ষাৎকার মাঝে মাঝে নিতে হয়, গুরনারের নিলে বা অমিতাভ ঘোষের নিলে, এই জন্য কি আলাদা করে তুমি কিছু পড়াশোনা করো? না, আলাদা করে বলতে কিছু, কারণ কারোর এই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে সামনে বসতে গেলে কিছু না কিছু প্রস্তুতি লাগেই, কারণ তাদের সামনে আলটপকা কোনো মন্তব্য করা সমীচীন নয়, এবং এমনভাবেই তাদের সঙ্গে কথা, এরকম আড্ডার মেজাজে যাওয়া যায় না। না, অবশ্যই যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। আমি তো এই সম্প্রতি যেটা করেছি, আব্দুল রাজ্জাক গুরনা, যিনি 2021 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, তানজানিয়ান ব্রিটিশ লেখক,
তার সঙ্গে আমি প্রায় 1.5 ঘন্টা এই আপনি যেরকমভাবে কথা বলছি ওরমভাবে আমি কথা বলেছি। কিন্তু যেহেতু তার লেখালেখি এবং রচনা এবং তার পরিসর সমস্ত কিছুর সঙ্গে আমার পরিচয় একটা ছিল, ফলে সেই জায়গাটার সংযুক্তিটা হয়ে গেছে। খুব দ্রুত অনায়াসে হয়ে গেছে। কারণ তিনি যে রেফারেন্সগুলো দিচ্ছেন সেগুলো আমি নিতে পারছি। আমি যেগুলো বলছি তিনিও সেগুলো বুঝতে পারছেন। আর তোমার যে অন্যান্য লেখালেখি যখন করো, গদ্য লেখো কোনো সাম্প্রতিক বিষয় বা কোনো বই নিয়ে গদ্য লেখো, তার যে ভাষা আর তোমার গল্প উপন্যাসের ভাষা, তার মধ্যে একটু পার্থক্য থাকে? পার্থক্য তো আছে। কারণ আমি যখন ন্যারেটিভ নন ফিকশন লিখেছি, সেটা আমি খুব মানে কনসিয়াসলি একটা এফর্ট আমি সেখানে পুট করেছিলাম যে বাংলাতে যেরকমভাবে প্রবন্ধ লেখা হয়ে থাকে, প্রবন্ধ মানে হচ্ছে একটা খুব তথ্য দেওয়া, তথ্য দিয়ে করা, অমুক সালে এটা হয়েছিল, অমুক করেছিল, এই করেছিল, ফুটনোট কণ্ঠকিত। ফুটনোট কণ্ঠকিত তো বটেই, কিন্তু সেখানেও কিছু দেখবেন যে বাংলা সাহিত্যে প্রবন্ধটা ভীষণ তথ্যবহুল এবং বিষয় ভিত্তিক। মানে ধরুন রবীন্দ্রনাথের গানে কত রকমের পাখির কথা দেখা গেছে, এই ধরনের। আমি এই জায়গাটা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে যেটা আমি করতে চেয়েছিলাম আমার প্রবন্ধে, করেছি কিছুটা, ইনফ্যাক্ট মনে হয় আমার মানে পাঠকের রিয়াকশানে, যে আমি একটা ন্যারেটিভ নন ফিকশন তৈরি করতে চেয়েছি যেখানে ফুটনোট কণ্ঠকিত থাকবে না, কিন্তু পাঠক নন ফিকশনটাকে এমনভাবে পড়বেন যেটা ফিকশনের মতো। আচ্ছা, প্রায় র্যাপিড ফায়ারের মতো বলি, খুব বেশি বিস্তৃত বা জানতে চাইবো না। বুদ্ধদেব বসু, আবু সঈদ আইয়ুব না শঙ্খ ঘোষ, মানে কার প্রবন্ধ তোমার ভাল লাগে সাহিত্যের উপরে? বুদ্ধদেব বসু এখনো পর্যন্ত। আর তোমার এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না বিভূতিভূষণ, এটা একটা চিরকালীন এটা 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 বলা খুব মুশকিল। এটা দুজনেই, আমি দুজনেই। তবে হ্যাঁ, মানে পরের দিকে হয়তো অনেকটা বেশি বিভূতিভূষণ, কিন্তু এদের দুজনকে আমি এখনো মানে বিভিন্ন সময় আমি কিছু না কিছু এদের পড়তে থাকি। দুজনেই ভীষণ। মানিক আরেকজন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তোমার গল্পের থেকে একটুখানি তুমি যদি আমাদের পড়ে শোনাও। বেশ। তরুণ লেখক এবং আজকের এই কথাবার্তার পর থেকে তাকে চিন্তকও বলা যায়। যারা চিন্তা ভাবনা করেন লেখকদের মধ্যে অগ্রগণ্য সায়মের একটা গল্পের একটুখানি অংশ আমরা শুনে নিই। এই গল্পটা নাম হচ্ছে সম ও তার বিস্ময়কর দ্বীপান্তর। গল্পটার শুরুটা হচ্ছে, আমি একটু শুরুর অংশটাই পড়ছি। কাচের বয়ামে আজ সমুদ্র ভরে এনেছে সম, সেখানে ছেড়ে দিয়েছে কচ্ছপটাকে। বয়ামটা বড়সড়, কচ্ছপ মাঝারি মাপের। 4 পা ঠেলে ঠেলে কেমন চড়ে বেড়াচ্ছে সে সেই বয়ামের ভিতর। জলজ কুর্ম, পরিচিত জলের স্বাদ সে পাচ্ছে নাকে মুখে, শরীরে, বর্মে। দাঁড়াচ্ছে না একটুও, পাক খেয়েই যাচ্ছে। কাঁচের স্পর্শ তাকে মাঝে মাঝে সংশয় ধন্ধে ফেলছে হয়তো। বুঝতে পারছে না যে এত বদ্ধ কেন চারিদিক তার। সম জানে 8 দিন পর এই কচ্ছপ পরিণত হয়ে যাবে একটি ইগুয়ানায়। এমনকি কচ্ছপটারও সে বিশ্বাস আছে। সে বয়াম ছেড়ে বেরিয়ে আসবে, তারপর মন্থর গতিতে হেঁটে হেঁটে সমুদ্র তীরের পাথরের উপর বসে সূর্য দেখবে, রাতে শুনবে সমুদ্র গর্জন। কচ্ছপের এই প্রজাতি পরিবর্তনের সাক্ষী থাকবে সম, পরিচর্যাও করবে সে। এরকমই এক চুক্তিতে কচ্ছপ এসেছিল সমের সঙ্গে গত রাতে। এভাবেই গল্পটা শুরু হচ্ছে। তুমি যেই না বললে কাচের মধ্যে সমুদ্রের জল না, সমুদ্র ভরে এনেছে, সঙ্গে সঙ্গে গল্পটার একটা অন্যরকম মাত্রা হয়। বেশ, সায়ম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, অনেকক্ষণ সময় দিয়েছেন। সায়ম, তোমাকে আমাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাদেরও, আপনাকেও।